ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন দিতে পারবেন ভোট। দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করল ইসি। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। 2 মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব, শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন আয়োজন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস সংস্কার ও বিচার কাজ গুরুত্ব দিয়ে শেষ করার নির্দেশনা। প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি ক্ষমতা এলে ইসলাম বিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি নেতাদের। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের সঙ্গে প্রতারণা করা হবে, মন্তব্য জামায়াত নেতা। জুলাইয়ের বেওয়ারিশ 6 শহীদকে দাফন, আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার বিচার শুরুর আবেদন। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগপত্র। সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী 5 দিনের রিমান্ডে। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণে জড়িতের অভিযোগ। দুদকের মামলায় বেরবির সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে। টানা 4 মাস কমার পর আবারও বাড়ল মূল্যস্ফীতি। অন্তর্বর্তী সরকারের 1 বছরের চেষ্টায় বাজারকে সিন্ডিকেট মুক্ত করার দাবি বাণিজ্য উপদেষ্টার। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় ইসি ভবনে কমিশনের সভা শেষে কথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি এবং প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পোস্টাল ব্যালটে এবার ভোট দিতে পারবেন প্রবাসীরা। 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার সকাল 11টা প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় নির্বাচন কমিশনের 9ম সভা। আলোচনা চলে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, প্রবাসীদের ভোটের পদ্ধতি, ভোটার তালিকা আইন এবং গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও নিয়ে। 8 ঘন্টার বৈঠকে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলেও আটকে যায় আরপিওতে। মুলতবি ঘোষণা করে ইসির চূড়ান্ত হওয়ার সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, দেশেও পোস্টাল ব্যালটে ভোটের বিধান রাখা হয়েছে। প্রবাসে আমাদের বাংলাদেশি তাদের এবারে ইনশাল্লাহ ভোট দেওয়া আমরা নিশ্চিত করতে চাই। এবারের মাধ্যমটা হবে পোস্টাল ব্যালট। শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। আনুমানিক 3 সপ্তাহ সময় দেওয়া হবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে এটাতে আপনার রেজিস্ট্রেশন করতে পারেন। রাফলি 6 থেকে 7 কোটি টাকা প্রত্যেক 1 লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। ইন কান্ট্রি ভোটিং যেটা আছে পোস্টাল ব্যালট, সরকারি কর্মচারী, তারপরে ভোট ব্যবস্থাপনা এবং ভোট অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা, এবং আইনে হেফাজতে থাকা ব্যক্তিবর্গ, একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও জানান ইসি সানাউল্লাহ। নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। 2025-এর 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। সাংবাদিকদের প্রশ্নোত্তরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে 2 মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। এআই ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ ও ভোটের দিন ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা দেয়া হলেও কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। তফসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন,
এ পর্যায়ের প্রধান কাজ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। দুপুরে সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি কথা বলেন। বৈঠক শেষে ব্রিফিং করেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সংস্কার আর বিচার কাজ গুরুত্ব দিয়ে শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা গত 5 আগস্ট পর্যন্ত সময়কে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় আখ্যা দিয়ে জানান, এবার দ্বিতীয় অধ্যায় শুরু করেছে সরকার। সুষ্ঠু ও সুন্দরভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করাই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কথা জানান। উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। আমরা মনে করি ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। প্রধান উপদেষ্টা সরকারের দ্বিতীয় কাজ সংস্কার আর তৃতীয় কাজ বিচার প্রক্রিয়া উল্লেখ করে গুরুত্ব দিয়ে কাজগুলো সম্পন্ন করতে বৈঠকে নির্দেশনা দেন বলে জানান প্রেস সচিব। 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়িয়ে 8.5 লাখ করা হবে। আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহারিন চৌধুরীর নামে জাতীয়ভাবে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 2 জন শিক্ষক ও 1 জন আয়ার অবদানের জন্য তাদের সম্মাননা দেওয়ার বিষয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব। অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতা এলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। জন আকাঙ্ক্ষা ধারণ করে অন্তর্বর্তী সরকার স্বচ্ছ ভোট আয়োজন করবে বলেও প্রত্যাশা তাদের। অতীতের বিতর্কিত ভোটে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব না দেওয়ার দাবি নেতাদের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় নিহত প্রতিষ্ঠানটির কর্মচারী শহীদ মাসুমা বেগমের পরিবারের প্রতি বৃহস্পতিবার দুপুরে সমবেদনা জানায় আমরা বিএনপি পরিবার। কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কথা বলেন নির্বাচন ইস্যুতে। ইসিতে চিঠি পাঠানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। প্রত্যাশা করেন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের। জনগণের বিশ্বাসও সেই কারণেই রাখা হয়েছে, তারা যেটা করবে একটা স্বচ্ছ স্ফটিক স্বচ্ছ নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা মনে করি। এদিন জাতীয় প্রেস ক্লাবে 2 অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অবৈধ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব না দেওয়ার দাবি জানান তারা। কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায়। কেউ কেউ বলেই ফেলেছে, তাদের দাবি অনুযায়ী পদক্ষেপ না নিলে নির্বাচন তারা প্রতিহত করবে। এই নির্বাচন না হলে দেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে যাবে। একই দিন সন্ধ্যায় মহাখালীতে বাংলাদেশ জমিয়াতুল মোদাসেরিনের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। আমরা সমস্ত মানুষের সাথে কথা বলছি, রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সমস্ত দলের সাথে কথা বলছি। সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে ঐক্য থাকবে, বিভক্তি থাকবে না। আগামী নির্বাচন সফল করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। সবাই যেন যার যার ইচ্ছা অনুযায়ী যা অনুশীলন করতে চান সেটা করতে পারে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থীদের অবদান মূল্যায়িত হয়নি। ঘোষণাপত্র একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলেও গুঞ্জন রয়েছে। বিদ্যমান ব্যবস্থা নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। আপনি বিডিআরের পিলখানার হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ছাত্র জনতার এইসব ঐতিহাসিক অবদানকে আপনি আনবেন না, আর এমন কিছু নিয়ে আসবেন যাতে একটা বিশেষ দল সন্তুষ্ট হয়ে যাবে আর বাকি অধিকাংশ জনগণের প্রতিনিধিত্বকারী লোকজন খুশি হতে পারবে না, তাদের আশঙ্কার প্রতিফলন হবে না। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু নিরপেক্ষ নির্দলীয় চরিত্রের উপরে আপনাকে কিন্তু এখন অটুট দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে। কোন পরাশক্তির কালো ছোবলের কারণে আপনি দুর্বল হয়ে এই জাতির রক্ত দিয়ে তৈরি করা নতুন আকাঙ্ক্ষার স্বপ্নকে আপনার কোনো দুর্বলতার কারণে যেন নিশ্চিহ্ন হয়ে ভণ্ডুল হয়ে না যায়, আমরা আশঙ্কা করি। জুলাই আন্দোলনে শহীদ বেওয়ারিশ 6 জনের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গ থেকে লাশগুলো গ্রহণের পর জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান মফিদুল। ময়নাতদন্তে 5 জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ভোঁতা অস্ত্রের আঘাতজনিত মৃত্যু, বাকি একজনের বিষয়ে লেখা হয় বন্দুকের আঘাত। প্রাণ দিয়েছেন দেশের জন্যে, তবে শেষ যাত্রা হলো পরিচয়হীন, নিঃশব্দ, কোলাহলহীন। নাম নেই, পরিচয় নেই, তবুও ইতিহাসের পাতায় তারা থাকবেন শহীদ পরিচয়ে। গণমানুষের মুক্তির লড়াইয়ে তাদের ত্যাগ হারাবে না মূল্য। দীর্ঘ 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত 6 শহীদের মরদেহের খোঁজে আসেননি কেউ। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ হস্তান্তর করা হয় আঞ্জুমান মফিদুল ইসলামকে। কর্তৃপক্ষ জানায়, জুলাই আন্দোলনের সময় 7 থেকে 14 জুলাইয়ের মধ্যে লাশগুলো ঢাকা মেডিকেলে আসে। তাদের মধ্যে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত আর 1 জন মারা যান শর্টগানের আঘাতে। এমনটা নিশ্চিত করেছে ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগ। ডেড বডিগুলি আমাদের মর্চারিতে ছিল, আসলে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম অটোপসির পরপরই আমাদের পুলিশ বাহিনীর কাছে, ওনারাই এটা ডিসপোজাল করার জন্য। আদালতের আদেশে লাশগুলো হস্তান্তর করা হয়েছে জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ভবিষ্যতে পরিচয় শনাক্তে মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাদের যে আইনি প্রক্রিয়াগুলো আছে এগুলো জিডি হয়েছে, জিডির প্রেক্ষিতে এগুলো সুরধাল করা হয়েছে। যেহেতু লাশগুলো এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়নি, এজন্য আমরা ডিএনএ স্যাম্পল আমরা কালেক্ট করেছি। অজ্ঞাত 6 শহীদের মরদেহ গ্রহণের পর রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানী ভাটারা থানা সন্ত্রাস বিরোধী মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের মঞ্জুর করেন। একই মামলায় আরেক আসামি আদনান বিন চৌধুরীকে 7 দিনের রিমান্ড পাঠানো হয়েছে। বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগের গোপন বৈঠক ও প্রশিক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ তাদের বিরুদ্ধে। গত 8 জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করে। খবর পেয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে 22 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 31 জুলাই সেনা সদরের একটি ব্রিফিংয়ে সামনে আসে ঘটনাটি। মেজর সাদেকুল হক নামের এক কর্মকর্তাকে আটকের কথাও জানানো হয়। পরদিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানায়। এ ঘটনায় সাদেকের পাশাপাশি তার স্ত্রী সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার মেয়ে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় গোয়েন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাফরিনকে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেসবুক পোস্টের পর বাহিনীর সদর দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় এ নামের কোনো কর্মকর্তা পুলিশে নেই। বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএসএস থেকে জাফরিনকে আটক করে ডিবি। পরে তাকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। ডিবি জানিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন জাফরিন। গোপন অ্যাপ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে। জাফরিনের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি। এদিকে জাফরিন ছাড়াও এ মামলায় আদনান বিন চৌধুরী নামের আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি। দুপুরে দুজনকে আদালতে তুলে 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত জাফরিনের 5 ও আদনানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় জাফরিন নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না পাঠানোর অনুরোধ করেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরের চেষ্টায় বাজার সিন্ডিকেট মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিকেলে রাজধানীতে টিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।
আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা টিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সারপ্লাস, রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। অতিরিক্ত বৃষ্টিতে পানির চাপ সামলাতে না পেরে চট্টগ্রামে ভেঙে পড়েছে কালভার্ট। গুরুত্বপূর্ণ চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি সড়ক ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে এক পাশ দিয়ে চলছে যানবাহন। চট্টগ্রামের শীতল ঝর্ণা খালের প্রস্থ 12 ফুট, কিন্তু ওপরে কালভার্টের প্রস্থ মাত্র 6 ফুটের। ভারী বৃষ্টিতে ভেঙে যায় 45 বছর আগের ইটের কাঠামোতে তৈরি কালভার্টটি। এতে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। ঝুঁকি নিয়ে অন্য পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। সিটি মেয়র পরিদর্শন করে জানান দ্রুত সময়ের মধ্যেই মেরামত করা হবে। এদিকে ভোর থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় কাতালগঞ্জ, চকবাজার, আগ্রাবাদ সহ নিচু এলাকায়।